গঙ্গা, আমার গঙ্গা কোথায়? আমার গঙ্গা কোথায়? গঙ্গা! কে ডাকে? কে ডাকে গঙ্গা গঙ্গা বলে? কে ডাকে ওই উত্তাল নদীর দিকে? কে ডাকে গঙ্গা গঙ্গা বলে? যাবেন না, যাবেন না, উত্তাল নদীর ঢেউয়ের দিকে আপনি যাবেন না। ওকে ওকে, ওই লোকটা হবন করছে কেন? একি একি, এই শুনুন শুনুন, এদিকে শুনুন, এদিকে শুনুন, ওদিকে যাবেন না। কেন তুমি আমায় পিছু ডাকলে? আমি যে আমার গঙ্গাকে খুঁজতে এসেছি। গঙ্গা? কে গঙ্গা? কি তার পরিচয়? হ্যাঁ হ্যাঁ, আমাকে জানতে হবে। আমি তো লেখক, আমাকে জানতে হবে কি তার পরিচয়। বলুন বলুন, কি তার পরিচয়? শুনবে কি তার পরিচয়? তাহলে আমাদের পিছিয়ে যেতে হবে 20 বছর পিছনে। রাস্তার উপরে আমার স্ত্রী সঙ্গীতা কিভাবে নাচছে আর গাইছে। পাই পাই পথ চলা, প্রেম এলো চুপি চুপি আমার জীবনে। আমি কি করি কি করি কি করি? পাই পাই পথ চলা, প্রেম এলো চুপি চুপি। পাই পাই পথ চলা, প্রেম এলো চুপি চুপি আমার জীবনে। আমি কি করি কি করি কি করি? দুরু দুরু কাঁপে বুক, আহা তবু কত সুখ। দুরু দুরু কাঁপে বুক, আহা তবু কত সুখ। চকিত নয়নে শিহরে, কি করি কি করি কি করি? পায়ে পায়ে পথে চলা, প্রেমের চুপি চুপি। পায়ে পায়ে পথে চলা, প্রেম এলো চুপি চুপি আমার জীবনে। আমি কি করি কি করি কি করি কি করি কি করি কি করি কি করি? নিশীথ, আয় নিশীথ, গাছতলায় হাঁ করে দাঁড়িয়ে অশুভ মেয়েগুলোর দিকে তাকিয়ে কি দেখছিস? আয় এদিকে আয় বলছি। এই ধর, একটা নৌকা ফিট কর, তুই আর আমি কিছুক্ষণ গঙ্গার বুকে বেরিয়ে আসি। কিন্তু জামাইবাবু তো এখন ফেরেনি। কোথায় গেছে সে মহাপুরুষ? জামাইবাবু বাজারে গেছেন গ্রামের বাড়ির জন্য কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে। আর আর তোর জন্য কিনতে গেছে শাড়ি, শাঁখা, লোহা, সিঁদুর। কি বললি? দেশের বাড়িতে যাবো বলে সব ছাই পাশ আমাকে করতে হবে? ইম্পসিবল, কখনো না। তারপরে জামাইবাবুর কোনো কথা তুই শুনবি না। দেশের বাড়ির কাছে, গায়ের মানুষের কাছে, জামাইবাবুর মায়ের কাছে মুখ দেখাবেন কি করে? কি বললি? আমার ভাবতে ভালো লাগে মায়ের কথা। যে মা স্বর্গে গেছেন, তবু তার তৈলচিত্রে তার হাসি মাখা মুখখানা, তার মাথার উপরে সিটির উপরে ঘোমটা, মাথার উপরে ঘোমটা, কপালে মস্ত বড় সিঁদুরের টিপ। ও সেই জন্যই বুঝি সকাল সন্ধে মায়ের ছবির সামনে দাঁড়িয়ে তুই ঠিপ ঠিপ করে প্রণাম করিস। তোরও যখন ছেলে হবে তখন তোকেও প্রণাম করবে দিদি। কি বললি? ছেলে হবে আমার? ইম্পসিবল, কখনো না, কোনোদিনও না। কেন রে দিদি? ছেলে কোলে নিলে কি পোশাক আশাকের ভাই নষ্ট হয়ে যাবে নাকি? আফসোস, তাছাড়া অনেক ব্যাপার আছে, সেগুলো তুই বুঝতে পারবি না। আমি কিন্তু একটা জিনিস বুঝি না দিদি। কি বুঝিস রে ইডিয়েট? আমি বলছি শোনো দিদি, আমি যেটা বলতে এসেছি তুমি মন খুলে শোনো। কি? সিঁদুর পরা বঙ্গ নারী, পরে শাখা ডুরেল শাড়ি, আলতা রাঙা পা দুখানি, কোলেতে সন্তান। সিঁদুর পরা বঙ্গ নারী, পরে শাখা ডুরেল শাড়ি, আলতা রাঙা পা দুখানি, কোলেতে সন্তান। মাগো আলতা রাঙা পা দুখানি, কোলেতে সন্তান। সিঁদুর পরা বঙ্গ নারী, পরে শাখা ডুরেল
লজ্জা মাথায় ঘোমটা তুলে সব কিছু যে যায় গো ভুলে, লজ্জা মাথায় ঘোমটা তুলে সব কিছু যে যায় গো বলে, প্রাণ করে আজ প্রাণ করে আঞ্চান, লজ্জা মাথায় ঘোমটা তুলে সব কিছু যে যায় গো ভুলে, লজ্জা মাথায় ঘোমটা তুলে সব কিছু যে যায় গো ভুলে, প্রাণ করে আজ প্রাণ করে আলতা রাঙা পাদুখানি কোলেতে সন্তান মাগো, আলতা রাঙা পাদুখানি কোলেতে সন্তান, সিঁদুর পরা বঙ্গ নারী পরে শাখা দূরের শাড়ি, আলতা রাঙা পাদুখানি কোলেতে সন্তান মাগো, আলতা রাঙা পাদুখানি কোলেতে সন্তান মাগো, আলতা রাঙা পাদুখানি কোলেতে সন্তান, সিঁদুর পরা বঙ্গ নারী পরে শাখা দূরের শাড়ি গো দূরের শাড়ি। রাস্কেল কোথাকার, এক চড় মেরে তোর মুখটাই ভেঙে দে বলে রাস্কেল। শোন, আমি সমরেশ বোসের বিভোর প্রজাপতি কিংবা বুদ্ধদেব ওই রাতভর বৃষ্টি যুগে জন্মেছি, আর তাই আমি তোকে বলছি শোন, দইয়া 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 রে, দইয়া 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 রে, দইয়া 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 রে, দইয়া 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 রে, आशिक मेरे मैंने तुझसे प्यार किया रे, दइया 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 रे, दइया 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 रे, दइया 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 रे, दइया 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 रे। আর এই কথাটা তুই তোর আদর্শ লেখক ওই গাইয়া ভূতকে জানিয়ে দি। দিদি জামাইবাবুকে তো বলবোই। হ্যাঁ, তার আগে এই ধারের কাছে বসে থাকা ভদ্রলোক ভদ্র মহিলাদের বলছি, আপনারা নিশ্চয়ই যাত্রা, থিয়েটার, সিনেমা, এমনকি টেলিভিশনের বিভিন্ন সিরিয়ালে অনেক নায়িকা দেখেছেন, কিন্তু আমার এই দিদির মতো শাড়ি, শাঁখা, লোয়া, সিঁদুর না পরা বিবাহিত নায়িকা কি কখনো কোথাও দেখেছেন? দাঁড়া, দাদাকে বলে যদি তোকে চপ্পল পেটা না করে এখান থেকে না বের করে দিতে পারি, তাহলে সঙ্গীতের নামটা কি আমার বদলে দিই। শুধু নামটাই নয় সঙ্গীতা, যেগুলো নিয়ে এসেছে সেগুলো পরে শ্বশুর বাড়ি গেলে তোমার আদরের শিক্ষা সং বলে পবিত্র গীতা হয়ে উঠবে। আমি তোমার সঙ্গে তোমার দেশ বাড়িতে যাবো না ভাস্কর। না গেলে মায়ের কাছে সম্মান রাখবো কি করে? ভাইটা যখন লেখাপড়া করার জন্য মামার বাড়ি গিয়েছিলেন, মা গিয়েছিলেন তীর্থে, ঠিক তেমনি সময় তোমার দাদা অজিত বাবু জোর করে আমার সঙ্গে তোমার বিয়ে দিয়ে দিয়েছিলেন। মা তীর্থে থেকে ফিরে এসে অসুস্থ হয়ে পড়েছেন। এই দেখো মায়ের লেখা চিঠি পড়ো, তুমি নিজের হাতে চিঠিটা পড়ো। স্নেহের ভাস্কর, তুই বিয়ে করেছিস শুনে আমি খুব খুশি হয়েছি বাবা, কিন্তু এখন আমি মৃত্যু শয্যায়। চিঠি পাওয়া মাত্র তুই একবার আমাকে শেষ দেখা দেখে যাস, শেষ দেখা দেখে যাস, শেষ দেখা দেখে যাস। না, আমি কোনো গাইয়া বুড়ি চিঠি পিঠি পড়তে পারবো না। সঙ্গীতা, আমার মায়ের কাপা কাপা হাতে শেষ চিঠিটা তুমি এমনি করে মাটিতে ফেলে দিলে কেন? ফেলে দিলে কেন? তুমি কি তোমার মায়ের গর্ভে জন্মাওনি? তুমি তোমার গর্ভধারিণী মাকে কখনো মা বলে ডাকনি? ভাস্কর, একটা কথা মনে রেখো, আমি কি যে এই যুগের মেয়ে? যে মেয়ে মা হতে চায় না, যে মেয়ে ছাকা সিঁদুরের অ্যালার্জি, তাকে আমি মেয়ে বলেই মনে করি না। ও, বউকে শাখা সিঁদুর পড়াতে চাও গাইয়া হিরো, একবার পিছু ফিরে দেখো, আজ থেকে 2 বছর আগে পাবলিশারে ঘুরে বেড়াতে না। হ্যাঁ, বেড়াতাম। তোমার দাদা অজিত বাবু অনুগ্রহ করে আমার প্রথম উপন্যাসটা প্রকাশ না করলে আমি হয়তো লেখাটি হতে পারতাম না, কিন্তু তার জন্য তো তোমাকে বিয়ে করে যথেষ্ট মূল্য দিয়েছি। কিন্তু তোমার দাদা
বিয়ের আগে আমার মায়ের অনুমতি নেবার সুযোগ পর্যন্ত আমায় দেয়নি। ও সেই জন্য বুঝি তুমি আমার দাদা সোসাইটিকে অপমান করতে চাও? না সঙ্গীতা না, আমি আমার গায়ের মানুষগুলোর কাছে নিজেকে অসম্মান করতে চাই না। তার কারণ কি জানো? কি কারণ? গ্রাম এখনো গ্রামেই আছে। তোমাদের সভ্যতায় আটা দিয়ে আটা, অসভ্যতার ঘামে ভরা নম্র ছবি হয়ে যায়নি। তুমি? আমি তোমার স্বামী। আমি স্বামী মানি, কিন্তু সিঁদুর ফিদুর মানি না। চিরকালের জন্য নয় সঙ্গীতা, মাত্র 2 দিনের জন্য আমাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দাও। এই দেখো, আমি তোমার জন্য শাড়ি নিয়ে এসেছি, শাঁখা সিঁদুর আলতা নিয়ে এসেছি। আরে এই কৌটোটা খুলে দেখো, এর ভিতরে আছে কি সুগন্ধি সিঁদুর। সিঁদুরের গোটাটা দেখতে কি সুন্দর, ওয়াও কি দারুণ সেন্ট। এটা বললে আমি একেবারে ফেন্ট হয়ে যাব, ফেন্ট। কি বললে? শোনো ভাস্কর, তুমি আমার ব্যক্তিগত স্বাধীনতা হস্তক্ষেপ করেছো। আমার ভাই নিশীথকে শিশু বানিয়ে তুমি আমাকে চরম অপমান করেছো। আর সেই অপমানের প্রতিশোধ দিতে এই সিঁদুর সহ সিঁদুর কৌটোটা আমি এই পিচ কাঁচায় ছুঁড়ে ফেলে দিলাম। এই কি গো শেষ দান, এই কি গো শেষ দান, বিরহ দিয়ে গেলে, এই কি গো শেষ দান, এই কি গো শেষ দান, এই কি গো শেষ দান। কাল গানটা শুনেছি, আজ সেটা সত্যি হয়ে গেল। কিন্তু কাল সকালে কোন মুখ নিয়ে মায়ের সামনে দাঁড়াবো? মা যখন জিজ্ঞাসা করবে, খোকা তুই একা এলি, বৌমা এলো না, আমি তখন কি উত্তর দেব? মা মা হাটে ঢুকি কষ্ট পাবে না। আমি না 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 না, আমি আমি মাকে কষ্ট দিতে পারবো না। না আরে যা 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 শালা হারামির বাচ্চা, একটা চমড়ো তুই মুখে তো তোবড়ে বাজি নচ্চা থেকে বিনি পয়সার মধ্যে খেতে এসে আমার বলে কিনা, আমার বলে কিনা তোকে যেমনি ভালোবাসি মালাকে ঠিক তেমনি ভালোবাসি, একেবারে সমান সমান ওজন করা। আরে শোন রে শালা শোন, আমি চাই না, আমি চাই না, চাই না, চাই না রে তোর ওজন করা ভালোবাসা। চাই না, চাই না, চাই না রে তোর ওজন করা ভালোবাসা। ওজন করা ভালোবাসা। ওজন করা ভালোবাসা। ইতিহাস হয়ে যাওয়া নথিবিহীন লেখা গান এই গঙ্গার ধারে কে গাইলো? ও ওই মাতাল মেয়েটা। এই যে শুনছো, এই যে বাবু শোনো, আমার ঘর গেলে লাগবে 100, বাড়ি নিয়ে গেলে 2 দিনে লাগবে 1000। বাইরে নিয়ে গেলে সমস্ত বেজার হচ্ছে নাকি? কি করবো বলো বাবা, মশলা একটু বেশি দর। আরে ভালো মাল খেতে গেলে ভালো টাকা তো দিতেই লাগবে। যা সালা সিগারেট টানতে টানতে কেমন শেষ হয়ে গেছে। ও বাবু তোমার কাছে একটা সিগারেট হবে? সিগারেট আমি সিগারেট ফিগারেট খাই না। মাল তো মাল খাও তো মাল। মাল? এই দেখো সালা মাল মানে আপনি মাল কথার মানে বোঝে না। আরে বাবা মাল মানে হলো মদ, আর মাল মানে মেয়ে মানুষ। বুঝেছো তো কথাটা? তখন থেকে সেই বক বক করেই চলেছো। তোমার নাম কি? গঙ্গা। গঙ্গা? राम तेरी गंगा में हो गई, पापियों के पाप धोते आई। राम तेरी गंगा में हो गई, पापियों के पाप पापियों के पाप पापियों के पाप धोते धोते। যাবে নাকি মধুকে গঙ্গাবাড়ির ঘরে? না, আজ রাতে তোমাকে আমার ঘরে যেতে হবে। তোমার ঘরে? হ্যাঁ, কাল সকালে আমার সঙ্গে যেতে হবে আমার দেশের বাড়ি। দেশের বাড়ি? সেখানে আমার মৃত্যু পথযাত্রীর মা আছে। আমার সঙ্গে যেতে হবে 2 দিনের জন্য, দুদিনের জন্য? আমার বউ সেজে।
করলেন গো বাবু, কি করলেন? একটা গণিকা স্মৃতিতে আপনি সিঁদুর পরিয়ে দিলেন। হ্যাঁ দিলাম, এছাড়া যে আমার কোনো উপায় ছিল না। আজ থেকে দুদিনের জন্য তোমার নাম হবে সঙ্গীতা। হ্যাঁ, আরেকটা কথা, আমার মা দুদিনের জন্য হবে তোমার শাশুড়ি, আর আমার ভাই অমর হবে তোমার দেওর। হ্যাঁ, আরেকটা কথা, তোমার তিনটে ভাই, বড় ভাইয়ের নাম অজিত মুখার্জি, মেজো ভাইয়ের নাম নিশিত, আর ছোট ভাইয়ের নাম সুমিত। দাঁড়াও বাবু, দাঁড়াও দাঁড়াও, আমি এখন বুঝতে পেরেছি সালো অনেক খাটে অনেক বিধা ভাগ করতে হবে। ও 1000 টাকা হবে না বাবু, আমার কিন্তু আরে 200 টাকা বেশি লাগবে। আরে দেবো দেবো দেবো, তোমাকে দুদিনে 2000 টাকাই। আজ সকালে আমি কার মুখ দেখে মুখ ধুই। আবার নোংরা কথা বলে। তোমাকে ভদ্রভাবে কথা বলতে হবে, ভদ্রভাবে শাড়ি ব্লাউজ পরতে হবে। আমার গায়ের বাড়ির লোকেরা যেন বুঝতে না পারে তুমি আমার ভাড়া করা বউ। বাবু, তুমি একদম ঠিক কথা বলেছো। আমি সালা তোমার ভাড়া করা বউ, আর তুমি সালা আমার ধার করা ভাতা। আবার নোংরা কথা বলে। বাসায় চলো, আজকে রাতের মধ্যে তোমাকে সব শিখিয়ে কাল ভোরে ট্রেন ধরতে হবে। এখন থেকে তোমার নতুন পরিচয়, তুমি লেখক ভাস্কর ব্যানার্জি। তোমার নাম সঙ্গীতা। সিথিতে সিঁদুর গো হাতে কঙ্কন, সিথিতে সিঁদুর গো হাতে কঙ্কন, কি সাজে সেজেছ মাগো যশোদা, কি সাজে সেজেছ মাগো যশোদা। সিথিতে সিঁদুর গো হাতে কঙ্কন, সিথিতে সিঁদুর গো হাতে কঙ্কন, সিথিতে সিঁদুর গো হাতে কঙ্কন। বেচারা ভাস্কর আধুনিক সাহিত্য লিখে মোটামুটি নাম করেছিল। পাবলিশারের দুয়ারে পাণ্ডুলিপি হাতে ফ্যাঁ ফ্যাঁ করে ঘুরে বেড়াচ্ছিল। ঠিক সেই সময় আমি ওকে ঠেকা পড়লাম। ওর উপনা ছাপাবার লোভ দেখে আমার একমাত্র বোন সঙ্গীতার সঙ্গে আমি ওর বিয়ে দিলাম। ওই ছাপলাম একটা বাড়লো, আজকাল আদর্শ নিয়ে বড্ড কচকচি করছিল। দিয়েছে আমার বোন সঙ্গীতা সেই আদর্শের ফোনাটাকে তুমড়ে মুচড়ে একেবারে ভেঙে কুড়িয়ে দিয়েছে। রাজ্যে কিন্তু দিদিমণি মোটেই ভালো করেনি। কি বললে বরন্দা? আজ সন্ধ্যেবেলা ওই গঙ্গার ঘাটে সিঁদুরেই কৌটো পিচ রাস্তায় ফেলে দিয়ে দিদিমণি অন্যায় করেছে। বিখ্যাত পাবলিশার অজিত মুখার্জির বোন যা করেছে সেটা ঠিক করেছে। বড় বাবু, নারীর চিরন্তন ধর্মকে তোমরা কি তোমাদের অশ্লীল উপন্যাসের সূচিপত্র মনে করেছো? বরন্দা! অধিক অর্থ উপার্জনের আশায় একের পর এক অশ্লীল পত্রিকা প্রকাশ করে এদেশের লক্ষ লক্ষ ছেলে মেয়েদের তোমরা সর্বনাশ করে চলেছ। আর তোমার বোন সঙ্গীতা সেই বেবিচারীর শিকার। তুমি কিন্তু তোমার অধিকারের সীমা ছাড়িয়ে যাচ্ছ বরন্দা। তাতে কি এমন ক্ষতি হয়েছে দাদা? মহর্ষি ভেবেই তো অনন্ত শয্যায় শুয়ে থাকা বিষ্ণুর বুকে লাথি মেরে ঘুম ভাঙিয়েছিলেন। তুমি তুই কি আজকাল কলেজে না গিয়ে পরন্দার টোলে সংস্কৃত পড়ছিস নাকি রে? সংস্কৃত না পড়লেও আমি এই পরান্দার কাছ থেকে শিখেছি বঙ্গ সংস্কৃতির আসল শিক্ষা। তাহলে কাজ কর, যেমন শিক্ষা নিয়েছি ওনার কাছে দীক্ষাটাও নিয়ে নে। উপেক্ষার আছে হাস্যটা কি? কিন্তু একটা কথা মনে রাখো দাদা, তোমার রঙ্গিনী বোন সঙ্গীতাকে টপ করে জামাইবাবু সাহিত্যের সরোবরে যে চালাকি জাল সে জালে একটাও মাছ উঠবে না। রুই কাতলা তো দূরের কথা, একটা চিংড়িও না, একটা পুঁটিও না। তোদের জ্ঞান বুদ্ধির কৌটোর কতবার নাড়াবি? আমার একটা কথা তুমি ভালো করে শুনে রাখো বড় বাবু, যে বোনকে তুমি মাথায় তুলে নাচাচ্ছ সেই বোন একদিন তোমার অনেক স্বপ্ন দেখা মুখখানা পোড়াবে পোড়াবে পোড়াবে। পরান্দা, পরান্দা তুমি ঠিক কথাই বলেছো, তুমি ঠিক কথাই বলেছো। না, ঠিক কথা বলেনি। জেনে রাখ, ওই লেখক ভাস্কর ব্যানার্জিকে আমি এত সহজে ছেড়ে দেবো না। কেসটা কিন্তু অনেক দূর গড়াবেই গড়াবে। দাদা, আমার কি মনে হচ্ছে জানো, কি কি মনে হচ্ছে রে? দিদির ওই সিঁদুর কৌটা ফেলে দেওয়াকে কেন্দ্র করে বাঙালির ঘরে ঘরে একটা স্ক্যান্ডাল ছড়াবে। ভালোই তো হবে ছোট্টা। হাই ডিউ। হাই ড্যাডি, কথাটা আমি ঠিক বলিনি। তুই শুধু ঠিকই বলিস না ডিউ,
ডিস্টেম্পার করা দেয়ালে ব্যাটারিতে চলা ঘড়ির মতো এই বয়সে টিকটিক করে ভালোই চলতে শিখেছিস। সুমিত, তুই কি করে ভুলে গেলি রে? ডিউক তো আমার ছেলে। দাদা, তুমিও কি ভুলে যাচ্ছ যে ডিউক আমাদের ভাইপো? এই জন্যেই দিদি তোমাকে আর মেচকাকে একদম দেখতে পারে না। আরে কি করে পারবে? তোর পিছে যে আমার দাদা রাস্কারায় বিলিতি সেন্টের শিশি হয়ে বসে আছে। ড্যাডি, ছোটকা আর মেচকা এখন থেকেই ওল। তোর মামি কি বলে জানিস? আর তুই যাওয়ার একবার কি করবো? আর ডোন্ট মিস্টার মুখার্জি, আমি তোমাকে অনেক আগে থেকেই বলে রেখেছি, আমাদের এই একমাত্র আদরের ভাইপোকে তুমি তোমার কামনার আকাশে যেন রঙিন ঘুড়ির মতো উড়িয়ে দিও না। কি বলি রে রে? ও মাই ডিয়ার ড্যাডি, ডোন্ট বি সিলি। ইমিডিয়েট আমি ছোটকাকে প্রমাণ করে দিচ্ছি আমি আর ছোট্ট ছেলে নেই, অনেকটা বড় হয়ে গিয়েছি। তাই নাকি? পিসি আমাকে অনেক কিছুই শিখিয়ে দিয়েছে। তাই নাকি? ইয়া, কিভাবে পরিচিত করতে হয়, কিভাবে গার্লফ্রেন্ডের সাথে মিশতে গেলে নিজেকে চেক আপ করতে হয়, আর সেইভাবেই গাইতে হয়। ओ लाल दुपट्टी वाली तेरा नाम तो बता, ओ काले कुर्ते वाली तेरा नाम तो बता, लाल दुपट्टी वाली तेरा नाम तो बता, ओ काले कुर्ते वाली तेरा नाम तो बता, नाम तो बता, तेरा नाम तो बता, तेरा नाम तो बता। ओए होए, ओए होए, ओए होए, ओ लाल दुपट्टी वाली तेरा नाम तो बता, ओ काले कुर्ती वाली तेरा नाम तो बता, नाम तो बता, तेरा नाम तो बता, तेरा नाम तो बता। ओए ओए होए, ओए होए, ओए होए, ओए होए। রোমিও, আর একটা রোমিও, রাস্তা দিয়ে কোনো সুন্দরী যুবতী মেয়ে দেখলেই এদের মতো ছেলেরাই তাদের টিচ করবে, তারপর অশ্লীল ব্যবহার করে উত্তপ্ত করবে, তারপর একদিন জনগণের হাতে ধরাই খেয়ে চৌরাস্তার মোড়ে লাশ হয়ে পড়ে থাকবে। না না না, আমি আর মেসটা বেঁচে থাকতে তা কোনোদিনই হতে আবার দেবো না। আমি আজই ওকে টানতে টানতে বৌদির কাছে নিয়ে যাবো। Quite impossible. ডিউকে আমি আমার সঙ্গে আমার ঘরে নিয়ে যাবো। না না, আমি নিয়ে যাবো, আমি নিয়ে যাবো। আমি নিয়ে যাবো, আমি নিয়ে যাবো। এটাই হবে আমার আগামী পত্রিকায় একটা সুন্দর প্রচ্ছদ। ভালোবেসে বেসে বাসর ভালো নইলে বেসনা, ভালোবেসে বেসে বাসর ভালো নইলে বেসনা, নইলে বেসনা গো সখী, নইলে বেসনা, আর নইলে বেসনা গো সখী, নইলে বেসনা, ভালোবেসে বেসে বাসর ভালো বেসনা, ভালোবেসে বেসে বাসর ভালো বেসনা, বেসনা। এই এই অসভ্য মেয়েটা, তোমাকে সারা ধরে অত করে বোঝালাম আর তুমি কিনা সেই নাচ গান করছো। এই দেখো বাবু, অসুবাস করে তো অসুবাস করে। এই দেখো তো বউ হওয়ার অভ্যাস আমার নেই, আমি সালা খারাপ নেই, খারাপ পারাই থাক। বাবুরা বাবুরা দামি দামি মাল আনে আর সেই মাল আমি খাই, আর বাবুরা সালা আমাকে খায়। আর তারপরে ওই ভোরবেলায় বাবুদেরকে বিদায় দেওয়ার সময় এই বাঁ হাতে গুজলি কর করে তাজা লোক, আর ডান হাতে বাসি বেলফুলের মালা পেঁচিয়ে নেশার ঘরে বাবুদেরকে বলে ভোরবে সারা ভোট। এই, তুমি কি বললে? আমি তখন ভোর বেঁকি কোমর বেঁকি ঠিক এমনি করে নাচতে নাচতে গাই, लेके पहला पहला प्यार भर के आंखों में घूमार, जादू नगरी से आया कोई जादूगर, लेके पहला पहला प्यार भर के आंखों में घूमार, जादू नगरी से आया कोई जादूगर, लेके पहला पहला प्यार। তোকে কত করে সারা রাত ধরে বোঝালাম আর তুমি কিনা অসভ্যের মতো সেই নাচ গান করছো। আর তুমি তোমার নিজের বাড়ি থেকে ফিরে এসে যেখানকার মেয়ে সেখানে গিয়ে তুমি যা খুশি তাই করবে, আমি কিন্তু তোমাকে দেখতেই যাবো না।
আমি আয়নাটা চেষ্টা করে দেখি হ্যাঁ? হ্যাঁ দেখো, ওই আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একবার ভালো করে ঠিক আছে দেখো। দেখছি। ও বাবা! সালা, এ বাবা, আমি একদম অরিজিনাল বউ হয়ে গেছি বলো আবার নোংরা কথা বলে। ভুলে গেছে আমার একদম ভুলে গেছে। তা তুমি তোমার স্বামী, তোমার স্ত্রীকে একটু ক্ষমা করে দাও বাবু, হ্যাঁ? কি করে ক্ষমা করব? বউ কি তার মাথার ঘোমটা দিয়েছে? ই বাবা, আচ্ছা ঘোমটাটা কখন যে মাথা থেকে খুলে গেছে আমি বুঝতেই পারিনি। ও বাবু, আর ঘোমটাটা একটু দিয়ে দাও না বাবু, দাও দাও দিচ্ছি, দাও। কিন্তু এই শেষবার বলে দিলাম। এই বাবু আমাকে বেশ সুন্দর মানাচ্ছে তাই না বলো বাবু? হ্যাঁ মানাচ্ছে। কিন্তু এই আমি যে তোমার বাড়ির বউ, সেই কথাটা তোমার গায়ের লোকেরা বিশ্বাস যাবে তো? গঙ্গা, আহা, গঙ্গা নয় বাবু, গঙ্গা নয়, সঙ্গীতা। বাহ, ঠিক মনে আছে তো। তাহলে শুনবে বাবু, শুনবে আমার কি কি মনে আছে? শোনো, বাড়িতে আমার শাশুড়ি আছে, আমার একটা দেওর আছে, আমার হচ্ছে 3 ভাই, বড় ভাই অজিত, আর মেজো ভাই নিশিত, ছোট ভাই সুমিত। কি গো, একদম ঠিক কথা বলেছি বাবা। বাবু, ও বাবু, আসলে এ বাবু একদম ভাবের সঙ্গে তৈলে গেছে তৈলে। বাবু, ও বাবু, মরণ, এই যে শোনো বলি ভোর হয়ে এলো, চলো তাড়াতাড়ি মাকে দেখতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ি। শালা 2 দিনের জায়গা ছিল আমার 3 দিন হয় না, আমার কিন্তু ব্যস্ত কালি একবার বলে দিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ গো, বলি তোর মাকে গিয়ে পেলাম করতে হবে নাকি? প্রণাম নয়, প্রণাম নয়, প্রণাম করতে হবে, প্রণাম কি নাম? প্রণাম। জিভ ঘোরে নে। প্রণাম। নাম নাম নাম। আচ্ছা তোমার ভাইকে আমি কি বলে ডাকবো, অমর নাকি ঠাকুরপো? ঠাকুরপো। ও বাবা, সালা জুতো সেলাই থেকে একেবারে চন্ডী। শোনো সঙ্গীতা, হ্যাঁ আমার গায়ের বাড়ি গিয়ে ওইভাবে কোমর দুলিয়ে চলবে না। বসে কি কেন বলে কি বাবু, তুমি দেখোনি আমাদের চেয়ে তোমাদের এই ঘরের আধুনিকা গেরস্ত ঘরের বউয়েরা আমাদের চেয়ে অনেক বেশি। কোমর দুইলে চলে। আমার লেখা সেই অবক্ষয়ের বিরুদ্ধে আমি আজকে সমাজের বুকে বিদ্যাসাগর, রামমোহন, রবি ঠাকুরের শিক্ষাকে ফিরিয়ে আনতে চাই। আমি তাদের ধরিয়ে দেব মানব সভ্যতার যন্ত্রণা জঞ্জাল, আমি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেব। এসো সঙ্গীতা, আমরা স্টেশনের দিকে আগাই। এই যাচ্ছি, এই যাচ্ছি গো। মা বোনেরা, মাসিরা, দিদিরা, ভাইরা, আমি আমার নকল শ্বশুর বাড়ি যাচ্ছি বুঝলে। বলছি আমাকে আসল বউ বলে মনে হচ্ছে তো? কি হলো, চলো। দেখেছো আমার বড্ড ভুলো মন, আমি খালি ভুলে যাই। আমি শ্বশুর বাড়ি থেকে ঘুরে আসি, শ্বশুর বাড়ি থেকে ঘুরে এসে আমি বলবো কেমন আছে আমার শাশুড়ি আর কেমন আছে আমার ছোট ঠাকুরপো অমর। না না না, আজ আমি কারোর কথা শুনবো না। না 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 না, তুই আমাকে এভাবে ডুবিয়ে দিস না আমার। পান্ডুয়ার সঙ্গে আমাদের খেলা, পান্ডুয়াকে হারিয়ে আজ আমাদের জিততেই হবে। তোরা সবাই থাকতে কেন জিততে পারবি না শুভেন্দু? তাছাড়া তুই কেন বুঝতে পারছিস না? আজ বিকেলে আমার দাদা নতুন বৌদিকে নিয়ে মাকে দেখতে আসছে। মায়ের শরীরটা খারাপ তো, এই অবস্থায় দাদা যদি এসে দেখে মাকে একা রেখে আমি ফুটবল খেলতে চলে গেছি, তাহলে আমারও আর শেষ রক্ষে থাকবে না। আমাকেও দাদা 100 ফুটবল বানিয়ে ছেড়ে দেবে। তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়ালো?
তুই কার্তিকদাকে বল আজকের করে যা হোক করে ম্যাচটা চালিয়ে নিতে, পরের ম্যাচগুলো আমি অবশ্যই খেলবো। ঠিক আছে, আমি তাই বলবো। ও জিতে ফিরবি, ও শিওর। বেস্ট অফ লাক। স্টপ লাগ। বাবা অনেক কষ্ট করে আজকের ম্যাচটা বাতিল করতে পারলাম। এর পরের বার থেকে দাদা বৌদি এলে আর ম্যাচ বাতিল করবো না। খেলতে যাওয়ার আগে বৌদির কাছে নতুন জাতীয় বলবো, বৌদি তুমি সাহস দাও দেবী যেন আজকের ম্যাচটা আমি হ্যাট্রিক করতে পারি। এই রে মা কি ওষুধটা দিয়ে আসতে ভুলে গেছি। অবশ্য দাদা বৌদি আসবে শুনে মাছ অনেকটা সুস্থ হয়ে গেছে। আজ কি দিন বলতো, আজ ভাস্কর তার নতুন বউকে নিয়ে প্রথম গায়ের বাড়িতে আসছে। তাই বলে আনন্দ তুমি ঘটি ডুবিয়ে ফেলো না, মনে রেখো হার্টের অসুখ তোমার। হ্যাঁ রে বাবা, জানি সে খেয়াল আছে। তো হ্যাঁ রে অমর, আমার লেখা চিঠিটা বাক্সে ফেলেছিলিস তো? কেন বলো তোমার, তোমার কি কোনো সন্দেহ হয়? কি হলো মা, চুপ করে বসে কি ভাবছো? আজ যদি তোর বাবা থাকতো তাহলে মানুষটা ছেলে আর ছেলের বউকে দেখে কত আনন্দ করত। 10 বছর আগে মানুষটা যে কোথায় গেল আর ফিরে এলো না। মা বাবার কথা মনে করে আবার তুমি কাঁদছো। তুমি তো বলেছিলে তো বাবা একদিন ঠিকই ফিরে আসবে। হ্যাঁ রে হ্যাঁ, সেই আশাতেই তো 10 বছর ধরে আমি সিঁথিতে সিঁদুর পরছি, হাতে পরছি শাখা নোয়া। এই অবস্থা মাকে কাঁদতে থাকলে মায়ের হাসির অসুখটা আবার বেড়ে যাবে। যেমন করে হোক ডাক্তারবাবু কথার মতো মাকে ভুলে রাখতে হবে। আচ্ছা মা, বৌদি এলে কাকে তুমি বেশি ভালোবাসবে, আমাকে না নতুন বৌদিকে? কেন, তোদের দুজনকেই ভালোবাসবো সমান সমান। না সমান সমান নয়, আমাকে বেশি ভালোবাসতে হবে। আচ্ছা বাবা, আচ্ছা তাই হবে। এখন এখন তুই তুই বল দেখি আমার বৌমাকে দেখতে কেমন হবে? ও কাকিমা, তোমার বৌমা কেমন হবে আমি বলবো? বল তো মনে, তুই বল। তাহলে শোনো, তোমার বৌমা হবে আলতারাঙা পাদুখানি মাগো, পড়বে যে তার শিশির ভেজা ঘাসে। 12 মাসে 13 পাবন মাগো, 12 মাসে 13 পাবন মাগো, করবে হেসে হেসে, করবে হেসে হেসে আলতারাঙা পাদুখানি মাগো, পড়বে যে তার শিশির ভেজা ঘাসে। 12 মাসে 13 পাবন মাগো, 12 মাসে 13 পাবন মাগো, করবে হেসে হেসে, করবে হেসে হেসে আলতারাঙা। কপালে টিপ ঘুমটা এতখানি, আধার ঘর যে করবে আলো, তোমার লক্ষ্মী রানী গো, তোমার লক্ষ্মী রানী। স্মৃতির সিঁদুর কপালে টিপ ঘুমটা এতখানি, আধার ঘর যে করবে আলো, তোমার লক্ষ্মী রানী গো, তোমার লক্ষ্মী রানী। মেয়ের মতো করবে সেবা, মেয়ের মতো করবে সেবা তোমার পাশে বসে। আর কি করবে জানো, করবে হেসে হেসে, করবে হেসে হেসে আলতারাঙা পাদুখানি মাগো, করবে যে তার শিশির ভেজা ঘাসে। 12 মাসে 13 পাবন মাগো, 12 মাসে 13 পাবন মাগো, করবে হেসে হেসে, করবে হেসে হেসে, করবে হেসে হেসে আলতারাঙা। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী,
মাগো মা আমি এলাম তোমার কোলে, তোমার ছায়ায় তোমার মায়ায় মানুষ সব বলে মা মাগো মা মাগো মা মাগো মা মাগো মা। ওরে আগের চেয়ে একটু ভালো আছি বাবা। আরে ভাস্কর, বড়লোকের মেয়ে বলে কি গায়ে পড়ে থাকা গরিব শাশুড়িকে দেখতে বৌমার মন চাইলো না, তাই বুঝি এলো না? তুমি অমন করছো কেন মা? তোমার বৌমা এসেছে। বৌমা এসেছে তাই বলে তুই হাঁ করে দাঁড়িয়ে যা, শিগগিরি যা, শিগগিরি যা, মিষ্টি কিনে নিয়ে আয়। মিষ্টি কি? ওই 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 যাদব বাড়ির মোড়ে যাবো, গিয়ে সুন্দর সুন্দর করে প্রত্যেকটি চা দোকানের মাঝখানে এই মিষ্টি খবরটা গেজেট করবো। আর কি বলবো জানো? শীতির সিঁদুর কপালে টিপ, ঘুমটা এত খালি, আধার ঘর যে করবে আলো, তোমার লক্ষ্মী রানী গো, তোমার লক্ষ্মী রানী। মেয়ের মতো করবে সেবা তোমার পাশে বসে, মেয়ের মতো করবে সেবা তোমার পাশে বসে, করবে হেসে হেসে, করবে হেসে হেসে, করবে হেসে হেসে। আরে তুই দাঁড়িয়ে আছিস কেন? তাড়াতাড়ি আয়। কই সঙ্গীতা, এসো। প্রণাম করো সঙ্গীতা। মা, মা, আপনি কেমন আছেন মা? আপনি কেমন আছেন মা? আপনি কেমন আছেন? ভালো আছি মা, আগের চেয়ে ভালো আছি। এই না, এই নাও বৌমা, সোনা দিয়ে তোমার মুখ দেখলাম, লক্ষ্মী সোনা মেয়ের মতন স্বামীর সংসার করো। বাবু, ও বাবু, কেমন আছেন বাবু? সঙ্গীতা, মায়ের সামনে বাবু বাবু বলো না। গায়ের কোনো বউ তার স্বামীকে বাবু বলে না। ও আচ্ছা, তাই তো। আমি জানতাম না তো, আমার ভুল হয়ে গেছে। হ্যাঁ, আমি তোমাকে একটু একটু করে সব শিখিয়ে নেবো এমা, বৌমা। কিন্তু বাবুর সঙ্গে তোমার দুদিনের সঙ্গীতা, তুমি কি আমাকে পাগল করে দেবে? ভাস্কর, বৌমা তোর আমার চেয়ে বয়সে অনেক ছোট, এই বয়স সংসারের কি বোঝে? তাছাড়া ও তো শহরের মেয়ে। ও বৌমা, তোমরা কয় ভাই? আমরা 3 ভাই। নাম বলবো মা? না না মা, নাম বলতে হবে না। আচ্ছা। ও ভাস্কর, আমার পাশে এসে দাঁড়াতে। কেন মা? ওরে, তোর এই হতভাগী মায়ের সামনে তোর বিয়েটা তো হয়নি, তাই বৌমাকে আমি বরণ করে তুলতে পারিনি। আজ আমার সেই ইচ্ছাটা আজ আমি মিটিয়ে নেব। দে দে, তোর ডান হাতটা দে। মা, ভাস্কর, তর্ক করিস না মায়ের মুখের উপরে। দে দে, তোর হাতটা দে। ও বৌমা, এসো তোমা, এসো এসো আমার পাশে এসো। এই যাচ্ছি, হাতটা দিন না। এসো। পাড়ার কত বউ ছেড়ে আসছে, আমি তাদের উদ্দেশ্য করে বলি, এই যে দিদিরা, বৌদিরা, মায়েরা, আপনারাই তো বলেছিলেন যে আমার ছেলে তার বউকে নিয়ে গায়ের বাড়িতে ফিরবে না, তা ফিরলো তো। আপনারা সবাই শাক বাজান উলু দিন, আমি আমার বৌমাকে ঘরে বরণ করে তোরা শাক বাজারে দে গুলু দে, শাক বাজারে দে গুলু দে, লক্ষ্মী এলো ঘরে, দুবো ফুলের বরণ ডালায় মেরে বরণ করে, দুবো ফুলের বরণ ডালায় মেরে বরণ করে, শাক বাজারে দে গুলু দে, লক্ষ্মী এলো ঘরে, দুবো ফুলের বরণ ডালায় মেরে বরণ করে।
ছেলের বউকে ঘরে তুলে নিয়েছে। সেটা ঘরে নিয়ে যায়নি দাদু। হ্যাঁ? দুদিনের মধ্যে বুড়িটা সুস্থ হয়ে ছেলে আর ছেলের বউকে নিয়ে কলকাতায় চলে এসেছে। একেই বলে কপাল নাথ বউ, একেই বলে কপাল। এই সেই আমার গা ঝুলে যাচ্ছে। শোনো নাথ বউ, বলো, কি বলবে তাড়াতাড়ি বলো। কথাটা শোনার পর তখন আমার মাথা একেবারে দাউ দাউ করে আগুন জ্বলছে। করাই উচিত, করাই উচিত। ভাইদের এত বাড়বাড়ন্ত কি সহ্য করা যায়? অভাবে জ্বালায় ভাস করার বাপটা তো নিরুদ্দেশ হয়ে গেল। আর ওই মামাগিটার কষ্টে শেষ ছিল না। হতভাগা ভাস্করটা লম্প ছেলে সারা রাত বই নিত্য। ছি ছি করছে ওই পাড়ার লোকেরা। কিন্তু ভাগ্য দেখো নাথ বউ, রাতারাতি আঙুল ফুলে কলা গাছ। অথচ আমার দুই নাতি। ঠাকুর, তোমার কি চোখ নেই প্রভু? আরে নিভু নিভু প্রদীপের সলতেটা তোমার উস্কে দিতে হবে না। আচ্ছা নাথ বউ, ও নাথ বউ, নাথ বউ, এই করে ব্যাপারটা তুমি কার মুখে শুনলে গো? কেন তোমার এই ছোট নাতি কথা বলে মুখে তপনে কথা জানলো কি করে? ও দাদু, আমি কিন্তু আমার তুই জানি গো, তোমরা আমার তুই বাবা বানাতো। তুই কি জানিস? হারা আজ বেলায় 10 দিন হলো কাকিমা ওই নতুন বৌদি আর অমলকে সঙ্গে নিয়ে না ওই বাদ কাতার ভাঙা ঘর থেকে ওই তৌলাতার মোড়ে নতুন বেলাতে উঠে এসেছে। আমি ও বাড়ির মেয়ে সঙ্গে দেখা করতে যেতাম কাবু, জানতে পেরেছি গো। ভাস্কর বাড়িতে কাজের লোক রেখেছে। আমি আমার এমন সুন্দর চেহারা নিয়ে সারাদিন ঝিয়ের খালি খেটেই মরছি। দাদু, তুমি যদি আর একটা বিহিত না করো আমি বাপের বাড়ি চলে যাবো। এই বৌদি, তুই লাগ করিস না বৌদি, আমরা তো গরিব মানুষ। একটা মৃত্তিকা এই তোমরা মিষ্টি কোথায় পেলি রে? কেন কেন ওই ভাত কান্তার বউ তঙ্গিতা বৌদি আমায় দিন আর দেবেই না তো কেন? ভাত কান্তারে আবার একটা বই নে কাটে দাদু, ওই বই লিখে তো বড়টা করে একেবারে বড় লোক হয়ে গেছে। পুরাতন ফ্ল্যাট ছেড়ে দিয়ে নতুন ফ্ল্যাটে গিয়ে উঠেছে। তা তুমি তোমার এই দুটো নাতিকে বলতে পারো না তুই একখানা বই লেখা শেষ করতে? বই নে কাটা লেখা মুখের কথা। বই নিতে গেলে লাগবে এত চাদর, আর লাগবে এত পেন, আর কি লাগবে জানো দাদু? এই এক বালতি কালি গো দাদু, এক বালতি কালি। এটা বাবা দাদা পাবে তো, আমার দাদাতে তু বাবা। এই তুই ভাস্কর বাড়িতে কি আর কি জানলি রে তো আপনার? জানো দাদু, জানো ওই তঙ্গিতা বৌদি ভাত করে তঙ্গে, ভাত কথা তো কখনো ঝগড়া করছে, আবার কখনো এইবার আমি কালি ওদের বাড়ি যাব, নিজের চোখে দেখে আসবো ওরা কত সুখে আছে। তারপর আমি ঘরে এসে বলবো, ঠাকুর তোমার কি চোখ নেই প্রভু? তোমার কি চোখ নেই? তেমনি আমার বুড়ো বাম দাদুটা আর তেমনি আমার নবী বৌদিটা, ওরা কারোর চোখ দেখতে পারে না। আমিও না একটা মেয়েকে প্রেম করতে চাই, কিন্তু তারা কোনো মেয়ে আমার দিকে ঘুরেই তাকায় না। ওরে ও খেপা, তোর মনে মনে এই মতলব ছিল? এই বৌদি, এই খবরটা তুমি যেন আমার দাদার কানে তুলো, তাহলে না দাদা আমার তোদা ওই বৃন্দাবনে বাঁচিয়ে। তোকে তাই দেওয়া উচিত খেপা কোথাকার। দেখো বৌদি, তুমি কিন্তু আমার খেপা বলবে না। আমিও কিন্তু লেগে গিয়ে তোমার কি বলবো জানো? কি বলবি রে? আমার বৌদি কে? তবে রে খেপা, আমার বৌদি কে? আমার বৌদি কে? তোর কি কোনো কথা মনে থাকে না? তোকে তোর বৌদি বলেনি যে ঠাকুরপো এই মশলাগুলোর প্যাকেটটা তুমি তোমার দাদার দোকানে দিয়ে এসো। দাদা
যাচ্ছিলাম তো। আরে যাচ্ছিলিস তো শেষ পর্যন্ত গিয়ে পৌঁছিলে না কেন? কিন্তু ওই রাস্তার মোড়ে তার সঙ্গে কার সঙ্গে দেখা হয়ে গেল? ওই ভাস্করদার সঙ্গে আমি তাকে কত দেখলাম, ও ভাস্করদা, ও ভাস্করদা, কিন্তু তিনি আমার চিনতে পারলো না, যেতেও দেখতে পারলো। কি করে চিনবে বলো? তার সঙ্গে যে বৌদি ছিল। শোনো আশা, আমি তোমার জন্য মুজাফরপুরের লিচু এনেছি, তুমি খাবে? না, আমি কিচ্ছু খাবো না। ঠিক আছে, তুমি যখন আমার কোনো জিনিস খাবে না, আজ থেকে আমি তোমার সঙ্গে কোনো কথা বলবো না। না, তুমি যখন এনেছো তখন তুমি আমাকে যা দেবে আমি তাই খাবো। শোনো আশা, খুব তাড়াতাড়ি তোমার আমার এই দুঃখী জীবনে সুখের সুর বাজবে। আমাদের এই ঘুমটির দোকানটা যেভাবে চালু হয়েছে, তার থেকে জায়গা তো কিনবই, বাড়ি বল করবো, গয়না তো করাবই, তারপরে শাড়ির পর শাড়ি এনে তোমার আলমারি একেবারে ভরিয়ে দেব। তুমি সত্যি বলছো? এই তোমাকে ছুঁয়ে বলছি আশা, সত্যি সত্যি সত্যি। তোমারি পরশে তোমার ছোঁয়ায় মরে ধন্য করো গো আমায়, ভালোবেসে রেখো তুমি তোমারি চরণ ছায়ায় ধন্য আমি, তোমারি চরণ ছায়ায় ধন্য আমি, তোমারি পরশে তোমারি পরশে তোমার ছোঁয়ায় মরে ধন্য করো গো আমায়, তোমার ছোঁয়ায় মরে ধন্য করো গো আমায়, ভালোবেসে রেখো তুমি তোমারি চরণ ছায়ায় ধন্য আমি, তোমারি চরণ ছায়ায় ধন্য আমি, তোমারি পরশে। এ বুকেতে রাখবো তোমায়, আজ থেকে তুমি যে আমায়, এ বুকেতে রাখবো তোমায়, আজ থেকে তুমি যে আমায়, এ কথা দিলাম তোমায় জনম জনম ধরে, এ কথা দিলাম তোমায় জনম জনম ধরে, ভালোবেসে রেখো তুমি তোমারি চরণ ছায়ায় ধন্য আমি, তোমারি চরণ ছায়ায় ধন্য আমি, তোমারি চরণ ছায়ায় ধন্য আমি, তোমারি চরণ ছায়ায় ধন্য আমি। আরে এ বাবু, এত মুরাদি ছেড়ে এখনই হাতটাকে আমার সঙ্গে আমার সাহেবের কাছে যেতে হবে। সাহেব কে তোমার সাহেব? মুখার্জি সাহেব, অজিত মুখার্জি সাহেব। অকবর বাদ দিয়া সোজা কথায় বলো, ব্যাপারটা কি? আপনি নাকি মুখার্জি বাবুর জায়গায় টং খুলেছেন? হ্যাঁ, সে তোমার তো কত অনেকগুলো আগে খুলে গেছে। লেকিন কার হুকুম নিয়ে খুলেছেন? সে কৈফিয়ত কি তোমাকে দিতে হবে? হ্যাঁ হ্যাঁ, হবে হবে, জরুর দিতে হবে। কি একটা অবাঙালি হয়ে তুমি একটা বাঙালিকে চোখ রাঙাচ্ছ? জানো এত সাহস তোমার? জানো এই দেশটার নাম পশ্চিম বাংলা? আরে এ বাবু, খেয়াল করে দেখেছেন কি এই স্বাদের বাঙ্গাল দেশ
আর কতদিন বাঙালিয়াত বিদেশ থাকবে? কি বললে? এই ড্যাম্পি ডেন কথাটা ঠিক বলেছো বাবু। ঢানপিড়ে हमारा नाम डैम्पी डेन আছে। पहले अभी पॉकेट मारा काम करता, उसी का बाद बाबूদের হুকুমে মিটিং মিছিল বোমা ছুড়তাম। एक साल हुआ मुखार्जी साहबार কাছে লোকরি পাইয়া গেলাম। নকরি মানুষ কোন করা লোকরি ইয়াও দোকান ভাঙা লোকরি আর আপনার জীবিকা মাপি খুবসুরত ছোকরি আমদানি লোকরি। চলিয়ে বাবু সাহেব। না, আমি তোমার সঙ্গে কোথাও যাবো না। তাহলে আপনার বিবিকে পাঠিয়ে দিন। খবরদার শয়তান! होशियार, बहुत होशियार। बहुत होशियार बाबूजी। একটা কথা याद रखবেন, हमारा नाम টেম্পি আলতা শঙ্খা সিন্দুর মুড়িয়া। আমি হেরে গেলাম মুড়িয়া। তোমার রক্ত কণায় ঠাই দিলে মা, ধন্য হলাম আমি। চোখ মেলতে তোমার দু চোখ দেখতে পেলাম আমি, ধন্য হলাম আমি, ধন্য হলাম আমি, ধন্য হলাম আমি। সিঁদুর সিঁদুর সিঁদুর, নারী জীবনে দুর্লভ বস্তুই সিঁদুর। এই বয়সে শাখা সিঁদুর পরে আমি নিজের যৌবনকে কিছুতেই লস করতে পারবো না। আমি নিজেকে যৌবনে বনায় ভাসিয়ে দিতে চাই। আপনার হাসির কি গভীরতা! হবেই তো, আমি যে মহাসাগর। শুধু সাগর না মহাসাগর? কোন মহাসাগর? প্যাসিফিক না আটলান্টিক? যদি বলি আটলান্টিক। ওরে বাবা, সেখানে তো সবসময় ঝড়, সাইক্লোন, উত্তাল তরঙ্গের মাতামাতি। মনের মতো সাথী পেলে আমি প্রশান্ত মহাসাগর হয়ে যেতে পারি। ভেরি গুড, আমি জানি। আর সেই জন্যই তো আজ আমি তোমাকে তুমি বলে সম্বোধন করলাম। ইস, তোমার সঙ্গে যদি আমার আগে দেখা হতো। এবার হবে। কখন, কোথায়? যখন তখন আধুনিক সাহিত্যের বিভিন্ন মজলিসে। আহা, যেন এক বিন্দু শিশির পড়লো একটি ধানের শীষে। जाने मन पलक तेरी नजर, यहाँ है दिल तेरा देखता है किधर। जाने मन पलक तेरी नजर, यहाँ है दिल तेरा देखता है किधर। मिला ले दिल से दिल, प्यार से प्यार कर, उधर तो रात है सवेरा है इधर। जाने मन पलक तेरी नजर, यहाँ है दिल तेरा देखता है किधर। जाने मन पलक तेरी नजर, यहाँ है दिल तेरा देखता है किधर। जाने मन जाने मन আমি ঠিক সময় এসে পড়ছি, তাই এক সেকেন্ড দেরি না করে আমি তোমাদের নোগ্রামিটা আমাদের শিক্ষারঙ্গনে মাপবো। নোগ্রামি কোথায় দেখলেন নিশিত বাবু? এটা তো আমাদের সাহিত্যের সেক্স। সাহিত্যিক তারাশঙ্কর কিংবা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অথবা মানিক বন্দ্যোপাধ্যায় বেঁচে থাকলে আপনাদের এই চরিত্রভাঙা চরিত্রহীন সাহিত্যের সর্বাঙ্গে মালিশ করার জন্য কাঁদতে কাঁদতে দোকান থেকে কিনে নিয়ে আসতেন এক ফাইল আয়োডেক্স। নিশিত বাবু, আপনি একটা ভয়ঙ্কর রোগে ভুগছেন, আর সেই রোগটার নাম হলো সুপিরিয়রিটি কমপ্লেক্স। চলো যাই চলে যাই দূর বহুদূর, গায়ে মেখে জড়িব না সোনার দূর। চলো যাই চলে যাই দূর বহুদূর, চলো যাই চলে যাই দূর বহুদূর।
ননসেন্স। আই এম শিওর যে তোর মাথাটা খারাপ হয়ে গেছে, না হলে তুই আমাকে মিস্টার মুখার্জি বলে সম্বোধন করতে পারতিস না। আমি তো বলেছি তোর কাজকর্ম দেখে তোকে পুরুষ বলেই মনে হচ্ছে, অবশ্য পুরোটা নয়, আধখানা। হোয়াট? তুই এক কাজ কর দিদি, ওই পপ মার্কেটের টপ ডান্সার মাইকেল জ্যাকসনের মতো হরমোন চেঞ্জ করে সমাজ পুরুষ আর সমাজ মহিলা সেজে বসে থাক। তুই একটা কাপুরুষ। আর তুই কি জানিস, তুই আমার দাদা মিস্টার মুখার্জির খামখেয়ালি জুতো পরিষ্কার করার সুন্দর পুরুষ। তাহলে তুই কি মনে করলি আমি ওই ব্যাকডেটে ভাস্করের বোনা হাতে কুরুষ হয়ে থাকবো? কুরুষ? তুই হাসছিস না দিদি, তুই হাসছিস না, তুই কাঁদছিস। জামাই বাবুর উপর প্রচন্ড অভিমানে তুই তোর জীবনটাকে নিয়ে ছিনিমিনি খেলছিস। তুই বাজে কথা বকছিস। দিদি কেন তুই ভুল পথে চলছিস? আমি তোর হাতে ধরে অনুরোধ করছি, তুই জামাইবাবুর কাছে ফিরে চল। আমি তোকে সঙ্গে করে নিয়ে যাব। জামাইবাবুর সব অপরাধ আমি মাথা পেতে নেব। শুধু মেজোই যাবে না দিদি ভাই, আমিও তোমার সঙ্গে যাবো। পরান্দা, তুমিও আমার সাথে যাবে? কেন কেন যাব না দিদি ভাই, কেন যাব না? আমি তোমার বাবার আমল থেকে এই বাড়িতে কাজ করছি। কর্তবাবু আমাকে নিজের ছেলের মতো ভালোবাসতো। সেই ছোট্টবেলা থেকে তোমাদের সঙ্গে থাকতে থাকতে আমি যে কখন তোমাদের নিজের ভাই বোনের চোখে থেকে পেরেছি। তাই তাই সেই দাদার অধিকার নিয়ে বলছি, ওরে বোন, আমি নিজে তোকে জামাই বাবুর কাছে পৌঁছে দিয়ে আসবো। যদি লাইলা মজুর কথা তোর মনে থাকে, আমার যদি স্মরণে থাকে, মরণের পর মৃত সত্যবানকে কেমন করে বাঁচিয়েছিল ওই সতী সাবিত্রী। কিন্তু না না, কোনো কিন্তু নয় দিদি ভাই, কোনো কিন্তু নয়। এই দেখো, এই দেখো, আমি তোমার জন্য শাড়ি নিয়ে এসেছি। এই দেখো, এক কৌটো সিঁদুর। আবার আবার সেই শাড়ি সেজে রেখেছা। বেরিয়ে যাও, বেরিয়ে যাও, এই মধ্যে আমার চোখের সামনে থেকে তোমরা বেরিয়ে যাও। গেট আউট, আই সে গেট আউট, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। বেরিয়ে যাবো। তোমরা না বেরিয়ে গেলে দাদার অফিসের কাজগুলো দিদি কমপ্লিট করবে কি করে? আমরা কি স্বপ্ন দেখছি? মেজদা, বরন্দা, শুধু স্বপ্ন নয়, স্বপ্ন নয়, বড়ই দুঃস্বপ্ন। ছি, ছি, ছি। কি 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 করবো বলো তো পরান্দা? আমার এই প্রতিবাদ করা কণ্ঠটাকে অকেজ করে দেওয়ার জন্য দাদা যে কায়দা করে মদ খাইয়ে দিয়েছে। না খেলে আভিজাত্য শিখবো কি করে মেজদা? কারেক্ট ইউ আর। কারেক্ট না হলে কারেন্ট খাওয়া মানুষের মতো আমার এই সুন্দর কারেন্টটাকে তুমড়ে মুজড়ে কি কদাকার করতে পারতাম? একটু আগে দাদার হুকুমে পাঠিয়ে দিতে পারতাম কি সেই ব্যভিচারের লেখক সাগর রায়কে। আমি কি করবো রে মেজদা, আমি কি করব? আমি তো হতে চেয়েছিলাম ওই উত্তর আকাশের ধ্রুবতারা, কিন্তু দাদা দাদা যে কায়দা করে বানিয়ে দিল একটা টিমে সোনার পোকা। চুষে চুষে খেয়ে একেবারে সাদা করে দেবে আমার সেই অর্থলোভী দাদা। বাধা দেওয়ার কেউ নেই, অর্থনীতি লোভের ঘরে বাধা পড়ে গেছে। মেজো বাবু, বিবাহিত দিদি স্বামীর ঘর করবে না, বলিবে পড়া ভাই মদ খেতে বাধ্য হবে। মেজদা, ফিরে দে, তুই তোর সমস্ত শিক্ষা আমার ফিরিয়ে নে। দিদি তুই আমাকে চরিত্রের দীক্ষা দে, দিদি তুই আমাকে চরিত্রের দীক্ষা দে। মেজো বাবু, বললাম না, তাহলে যেখান থেকে যেমন করে পারো আমাকে একটু বিষ এনে দাও, না হলে কেমন করে সহ্য করবো এই দিদির ব্যভিচার, ভাই আর পয়সার জন্য আমার দাদার নৌকেরানি। তোমার রক্ত কণায় ঠাই দিলে মা, ধন্য হলাম আমি। চোখ মেলতে তোমার দু চোখ দেখতে পেলাম আমি, ধন্য হলাম আমি, ধন্য হলাম আমি। দাদা, এই লোকটাকে জিজ্ঞাসা করো তো ওটা তপবনের ছোঁয়া নাকি অধঃপতনের ছোঁয়া?
শিশু আমার বুকের মধ্যে কেঁদে উঠল। ইস, দেখে মনে হচ্ছে একেবারে গঙ্গার জল আর তুলসী পাতা দিয়ে ধোয়া। আমার মনের আলমারিতে এখনো তোলা আছে শাঁখা, সিঁদুর আর নোয়া। দাদা, এই অশুভ লোকটাকে বলে দাও আমি কোনোদিনই হতে পারবো না কমলা লেবুর কোয়া। আমি কিন্তু হতে পারতাম ভীষণ বেপরোয়া। এই মুহূর্তে যদি পাওয়া যেত মারাত্মক 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 লেখক চমৎকার শিক্ষা ছেলের হাতের মোয়া, শিক্ষা ছেলের হাতের মোয়া, শিক্ষা লেখো বলো না, বলো না লেখো, বলো না শিক্ষা কি ছেলের হাতের শিক্ষা কি ছেলের হাতের। তাই নয় পরাঙ্গা, শুধু তাই নয়, মানুষের শুনেছি আজ দুর্নীতির বিছানায় শোয়া। আজে বন্ধ করে উত্তর দাও, তুমি কি আমার বোনকে ফিরিয়ে নিয়ে যেতে যে আমার আদর্শের সঙ্গে কোনোদিন জড়াতে পারেনি তাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আমার বোন আর কোনোদিন তোমার সঙ্গে যাবে না। আপনার বোনের মধ্যে একটা পাথরের ঢিপিকে আমি নিয়ে যেতে আসিনি মিস্টার মুখার্জি। আমি এসেছি আপনার কাছে রেখে যাওয়া আমার সেই বইটা নিয়ে যেতে। তোমার সেই বইটা কুচি কুচি করে ছিঁড়ে ওই নর্দমায় আমি ফেলে দেবো রে জামা। শুধুমাত্র জীবনের জীবন্ত প্রতীক, এত সাহস আপনি দিলে নিতে পারে? আপনি কি জানেন একমাত্র লেখকরাই পারে মানে কলমের তরবারি ছাড়ছে আপনাদের মতো দেশদ্রোহীদের দুঃসাম্য ছিন্ন ভিন্ন করে দিতে। তবে রে কুকুর, তোর এই পাণ্ডুলিপির বদলে আমার এই পায়ের চপ্পলটা মুখে করে নিয়ে যা। পচা কাদা ঘেটে কোনো লাভ নেই ভাই, দুঃখ কর না নিশিত, আমাকে একটু সময় দাও। আমি যাবার আগে মিস্টার মুখার্জিকে শেষ কথাটা বলে যেতে চাই। কি কি বলতে চাস তুই? আপনার কাছে আমার দুটো জিনিস জমা ছিল, একটা বই আর একটা বউ। দুটো জিনিসই আপনি আপনার নামের ব্যাংকে রেখে সুদের পর সুদ খাটান। যাবার সময় এই কেউ লেখক শুধু একটা কথা বলে যেতে চাই, আপনি দয়া করে একটু আগিয়ে আসুন। আপনার পায়ের চপ্পল আপনার মুখে মেরে দেখি আপনার কি মুখটা কি সুন্দর মানায়। ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেব, ও মা তোমার চরণ দুটি বক্ষে আমায় ধরি, আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। যদি দানব কখনো বা হয় মানুষ, লজ্জাকে তুমি পাবে না ও বন্ধু। মানুষ মানুষের জন্যে, জীবনের জন্যে সহানুভূতিকে মানুষ পেতে পারে না ও বন্ধু। মানুষ মানুষের জন্য মানায় না, মানায় না, মানায় না, মানে না। ইস মেঘো মে, মানুষের মুখে চপ্পল মানে নাকি? ব্যাগ ব্যাগ লেখক বাবার বই নেকার কি ছিড়ি আমার কথাটা
কাকিমা। কি বললে বাবা শুভেন্দু? কাকিমা? হ্যাঁ কাকিমাই তো। ভাস্কর বাবু পাড়া সম্পর্কে আমার কাকা হলে আপনি আমার কাকিমাই তো হবে। ঠিক বলেছো বাবা, ঠিক বলেছো। দেখো আমার তো মাথার গন্ডগোল, আমার কিচ্ছু মনেই থাকে না। ঠিক বলেছো। কি করে থাকবে বৌদি, তোমার তো আমার মাথার গন্ডগোল। হ্যাঁ গন্ডগোল তো, ঠিক বলেছো, ঠিক বলেছো। একটু একটু গন্ডগোল। হ্যাঁ বৌদি, দাদার মুখে শুনেছি তোমার নাকি ছোটবেলা টাইফয়েড হয়েছিল। হ্যাঁ হয়েছিল মানে, ও বাবা সে কি কাণ্ড। উফ, একদিকে শোনো, একদিকে জম টানছে, একদিকে মানুষ টানছে, একদিকে জম টানছে, একদিকে মানুষ টানছে, একদিকে জম টানছে, একদিকে মানুষ টানছে। তারপর জমের মুখে নাপতে মেরে দিয়ে আলম। কি বললো বৌদি? দেখেছো ওই যে মাথার গন্ডগোল, মাথার গন্ডগোল, তাই মুখ ফসকে আবার কিসব কথা বেরিয়ে যায়। বাবা, বাবা শুভেন্দু, এইসব কথা জানো তুমি আমার তেনার কানে তুলো না। হ্যাঁ আপনি নিশ্চিন্তে থাকুন কাকিমা। আপনাদের বাড়িতে এসে আমি অনেক কিছু লক্ষ্য করেছি। কি লক্ষ্য করেছো বাবা? আপনি আপন মনে বকবক করেন, তাছাড়া শাড়ি কাপড়টা অনেকখানি তুলে ভুলে যাই, আমি ভুলে যাই বাবা। আমার তো মাথার গন্ডগোল আমার মনেই থাকে না, অনেক দিনের অভ্যেস তো। অনেক দিনের অভ্যেস মানে? এই দেখো ঠাকুরপো, তুমি ক্ষমতার বৌদির কাছে সব কথার কৈফিয়ত চাইবে না, একদম ঠিক নয়। আর তোমাকেও বলি বাবা শুভেন্দু, ছোট হয়ে বড়দের কাছে এইসব কথা তুমি একদম বলবে না। যাও যাও, যে যার কাজে যাও, যাও আচ্ছা যাও আচ্ছা যাও। আচ্ছা কি কাণ্ড! আর একটু হলে আমি ধরা পড়ে যাচ্ছিল। আমার মুখ থেকে কিছু আজে বাজে কথা বেরিয়ে যাচ্ছে, সেটাকে সামাল দিতে একেবারে হাড় কালি হয়ে যাচ্ছে, হিমশিম খেয়ে যাচ্ছে। এরকম করে কি পারা যায়? হ্যাঁ এরকম করে পারা যায় না, একদম পারা যায় না, একদম যায় না। তার চেয়ে দুদিন পরে আমাকে ফিরে গিয়ে আমাকে কেমন করে নাচতে হবে, আমাকে কেমন করে গাইতে হবে, আমি সেই ব্যাপারটা একটু প্র্যাকটিস করি। নইলে 14 পকের ভাতারের ঘর করতে করতে ব্যাপারটা একদম মরচে পড়ে যাবে। হ্যাঁ পুলিশকে ফোন দেবো। আমাকে ক্ষমা করে দাও। সন্ধ্যেবেলায় কি নাম নাচছিলে, কি গান গাইছিলে? আগে কে লাগছে মা? কি বললে? ও বাবা কে
কিলার সিং মা, কিলার সিং। ও আপনি বুঝবেন না মা, আপনি পুরনো দিনের মানুষ তো। তা যাই বলো বাপু, ঘরের বউকে সন্ধ্যেবেলায় এমন ঠেই ঠেই করে নাচতে আমি কখনো দেখিনি। যা করেছো করো, যা কোনোদিন করবে। আচ্ছা মা, আচ্ছা বলছি মা, আপনি ঠাকুর বাড়ি গিয়েছিলেন বুঝি? হ্যাঁ বাছা, তোমার মতি গতি দেখে আমার ভালো লাগছে না, তাই মা কালীর কাছে গিয়ে পুজোটা দিয়ে এলাম। এসো এসো, সিঁদুরটা পরে দিই। ভালো করে একটু সিঁদুরও পরতে পারো। এই নাও, আসবার সময় এই লক্ষ্মীর পাঁচালিটা কিনে এনেছি। লক্ষ্মীর হ্যাঁ, পড়ে শোনা বাবা, তুমি আমাকে পড়ে শোনা। পড়বো? তাহলে বসে। এসো মাগো লক্ষ্মী রানী আমার ঘরেতে, সময় যেন সুখে থাকে তোমার মনেতে, দুঃখ যেন চিরকাল ঘুরে ঘুরে থাকে, অন্তর যাবে তুমি মাগো কি বলবো তোমাকে। ও মা গড! কি করছো তুমি? হ্যাঁ, এটা লক্ষ্মীর পাঁচালি পড়া হচ্ছে। বুঝলাম বুঝলাম, বড় লোকের মেয়ে বলে কিছুই কি শেখানি। ছোট নয় সে, তোমার মা না হয় মারা গেছে, কিন্তু ঘরে তো তোমার বউদি ছিল, সেও কি তোমাকে কিছুই শেখায়নি? তার কাছে কি কিছুই শেখনি? দাও, আমাকে দাও, আমি পড়ে শোনাচ্ছি। তোমায় করিব পূজা, ধূপ ধুনা দিয়া, মাগো আরতি করিব তোমায়, নৈবেদ্য সাজায়া। বাহ দিদি বাবা, দেখে শুনে মনে হচ্ছে তুমি একেবারেই সুস্থ হয়ে গেছো। ওরে শালা রহমান, আয় আয় আমার পাশে বস। না দিদিমা, আজ আর বসবার সময় হবে না। আর তুমি একটু চুপ করে বসো, তোমার হাতটা একটু দেখে নাও। ওকে ওকে দিদিমা, আপনি একেবারে ঠিক। মামিমা, তুমি কি ভাবছো বলো তো? ভাবছো আমি তোমার শাশুড়িকে দিদিমা, মুসলমানের ছেলে তোমার শাশুড়িকে দিদিমা বলে ডাকছি, কি ব্যাপার তাই না? তাহলে বলি শোনো, ভাস্করের মামার বাড়ি আর আমার মামার বাড়ি একই গায়ে। হ্যাঁ, আমি আর এই রহমানের মায়ের মাঝে দুজনে সই পাতিয়েছিলাম। ও তাই বুঝি মা? হ্যাঁ মা। আমরা ঈদের সময় খেতে যেতাম। আর শোনো না, ওদের ঈদের সময় আমরাও যেতাম ওদের বাড়িতে। সে কি আনন্দ, কি আনন্দ! এখনো কি তোমার কম আনন্দ দিদিমা? মামা বড় লেখক হয়েছে, এমন সুন্দর বৌমা পেয়েছো। হ্যাঁ রে রহমান, ভালো কথা মনে করেছিস তো। এই দেখ 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 দেখ, এদিকে আয়, বৌমাকে একটু ভালো করে দেখ। কি হয়েছে? কি আবার হবে? বৌমার তো মাথার গন্ডগোল, সেইটা আবার বেড়েছে। তোমার বুঝতে ভুল হচ্ছে। না। বড় লোকের মেয়েরা এরকমই খামখেয়ালি হয়। কি ভাবনা, আমি ঠিকই বলিনি? হ্যাঁ ঠিক বলেছো। দিদিমা আসছি, মামিমা এলাম। ও মা, ও মা, হ্যাঁ বলছি আপনি তাহলে একদম সুস্থ হয়ে গেছেন বলুন মা, তাহলে আমি দুদিনের জন্য বাপের বাড়ি যাবো। বৌমা দেখো, বৌমা দেখো, স্বামীর ঘর করতে এসে এত ঘন ঘন বাপের বাড়ি যা ভালো নয়। কিন্তু মা, কোনো কিন্তু না সঙ্গীতা, আমার মা যা বলবে তুমি তাই শুনবে। মা সুস্থ হলে কি হবে? মায়ের এখন রেস্টের প্রয়োজন, তাই তোমার এখন বাপের বাড়ি যাওয়া চলবে না। দেখলে তো, দেখলে তো বৌমা, মায়ের উপর ছেলের কেমন টান। এমনিও মায়ার বাঁধনে তুমিও বাঁধা পড়বে যখন তুমি ছেলে পুলের মা হবে। ওরে ও ভাস্কর, তুই এই নিয়ে বৌমাকার বকাঝকা করিস না। একটা কথা কি জানিস বাবা, মেয়েরা বিয়ের পর প্রথম বাপের বাড়িতে এসে রাতে শুয়ে ঘুমোতে পারতো না। তাদের মনে হতো আবার কবে যাব আমার বাবার বাড়িতে।
তারপর তারা যখন মা হয়, নাতি নাতনি ঠাকুমা হয়, মাথার চুলগুলো সব পেকে যায়, তখন কি হয় জানিস? তখন বাপের বাড়ির কথা তাদের মনেই থাকে না, মনেই থাকে না। হ্যাঁ কানে গেল, কানে গেল, ওই বুড়িটার কথাগুলো কানে গেল। আমি নাকি ছেলের মা, মায়ার বাঁধনে জয়রা। এই যে ভেবেছেনটা কি? ভেবেছেনটা কি? মিটিয়ে দিন, মিটিয়ে দিন, আমার পাওনাটা মিটিয়ে দিন, কাল ভোরবেলায় বিকেল থেকে চলে যাবো। হ্যাঁ তুমি তো আমায় বিশ্বাস করো না। বিশ্বাস একদম বিশ্বাসের মুখে আমি নাতি মারি, নাতি বিশ্বাসের মুখে আমি থুতু ফেলি। কেন তুমি কেন আমায় বিশ্বাস করো না? কেন তুমি অন্য পুরুষের থেকে আমাকে অন্য চোখে দেখবে না? বেশ কিছুদিন তো হয়ে গেল আমাদের বাড়িতে তুমি বউ সেজে আছো। মা ভাইয়ের উপর বিশ্বাস স্থাপনের জন্য এক ঘরে থাকছে ঠিকই, কিন্তু এক বিছানায় নয়, আলাদা আলাদা বিছানায়। বলো, আমি কি তোমাকে কোনোদিন স্পর্শ করতে চেয়েছি? আমি কি কোনোদিন অশ্লীল ইঙ্গিত করেছি? সেই জন্যই তো আমি বড় মুশকিলে পড়ে গেছি গো বাবা। ভেতরে ভেতরে আমি যেন কেমন হয়ে যাচ্ছি। আপনাদের বাড়ি তো আবার নো কাটতে গো। কে আসছে তপন? আমার দাদু গো, আমার দাদু, অক্ষয় দাদু, অক্ষয় দাদু। সর্বনাশ, অক্ষয় দাদু আসছে, জ্ঞাতি সম্পর্কে দাদু। ও বাচ্চাদের এ নিয়ে তোমার কিচ্ছু ভাবতে হবে না। ওলা না আমাদের তত দিতে চলেছে। আমি বলেছি ও বাড়ির বৌদি বলি কি লক্ষ্মী, কি লক্ষ্মী। আমি এখন যাই গো ভাস্করটা। এই মুন্নি একবার বিকেলে পালিকে দেখা করি। এই মুন্নির জন্য একটা নজর নেড়েছিল, তুমি একটু মুন্নিকে। ও বাবা, বৌদিন না আমি হচ্ছে, আমি তো বৌদিটা তুই পালিকে বিকেলে দেখা করি, নজর তাবে তোকে। বাবা বৌদিন আমি হচ্ছে মুন্নি। খবরদার, অক্ষয় দাদুর সামনে তুমি আপনিও বলবে না আর বাবুও বলবে না। কিন্তু উনি যদি আমাকে উল্টোপাল্টা প্রশ্ন করে তখন আমি কি করবো? এই ঘন্টার আড়াল থেকে, ঘন্টাটা দিয়ে দাও, ঘন্টার আড়াল থেকে আমার দিকে লক্ষ্য করবে। আচ্ছা ঠিক আছে। আমার লক্ষ্মী বন্ত নাচবো কই? এসো এসো দাদু, অক্ষয় দাদু এসো। তা জানতে যখন পেরেছিস ভাস্কর তোরা এ পাড়াতেই থাকি, তখন একবার কেন 1000 বার আসবো। হ্যাঁ দাদু। এই ভাস্কর, নাচবইয়ের সঙ্গে তোর বয়সে তো অনেক তফাৎ। কি গো, দাদুর কথার উত্তর দাও। আপনি থামুন। মানে তুমি থামো তো, হ্যাঁ দাদুর কথার উত্তর আমি ঠিক দেবো। হ্যাঁ আসলে কি হয়েছে জানেন তো দাদু, আমাদের তো প্রেম করে বিয়ে হয়েছে, তাই ও আমার বয়স দেখি আর আমি ওর বয়স দেখি। তা নাচবো? হ্যাঁ এই ভাস্করকে হঠাৎ তুমি বলার আগে আপনি বললে কেন? এই যে ইয়ে মানে এই আমাকে বর ভাবতে গিয়ে তোমাকে বর ভেবে গেলে তাই। দাদু হ্যাঁ? বলছি, ঠাকুমার কথা আপনার খুব মনে পড়ে তাই না? পড়ে না আবার, পড়ে না আবার। হ্যাঁ নাচবো, যাক সে কথা, যাক সে কথা। তুমি নাকি খুব বড় লোকের বাড়ির মেয়ে, বাপের বাড়ি থেকে কত গয়না পেয়েছো। এটা হ্যাঁ হ্যাঁ নাচবো, অত বড় লোকের বাড়ির মেয়ে হয়ে শেষকালে এই ভাস্করকে। ভাস্কর, তোর বইয়ের মুখের ভাষা এমন কেন? হ্যাঁ আর বলো না দাদু, কেউ বেশি কথা বললে এই আমার বইয়ের মাথাটা একবার গরম হয়ে যায়, আর তখন মনে হয়
পাগল পাগল? এই যে এই শোনো, বেশি বকবক না করে তাড়াতাড়ি তোমাকে চলো চলো বলছি, নইলে তোমার জামা কাপড় ছিঁড়ে আমি একেবারে কুচি কুচি করে দেবো, কুচি করে দেবো, কুচি ওরে বাবা, এই মেয়েটা বদ্ধ পাগল। তাহলে ভাস্কর একেবারেই সুখী নয়। তাই পাগলের পাল্লায় পড়ে ভাস্করের মায়ের তাহলে চোখের জলের নাকের জলের অবস্থা। ঠাকুর, এবার মনে হচ্ছে তুমি তোমার চোখ আছে। এবার বলো সঙ্গীতা, আমি কেন তোমাকে জিজ্ঞাসা করেছিলাম পায়ের চপ্পল কেমন মানায় অমানুষের মুখে? মুতে দুনু কথা না বলে আজ আমি তাঁত করে দেখাবো। আর এই জন্য তো দাদার দোকান থেকে কাগজ পেন সব চুরি করে লিখে এসেছি। আজ আমি এক্ষুনি বই নেকা তুলু করবো। মুখে বল সব না, মুখে বল। তুই কি লিখছিস আমি কিছু বুঝতে পারছি নি। বলবো দাদু বলবো, তার আগে তো নেকাটা আমার ঠেস হোক। তুই এখনো লিখছিস? লিখছি গো দাদু, লিখছি, কিন্তু না ঠিক মতো নেকা হাঁটতে না। তুই আবার বই লিখবি, তার আবার কথা। ওই দাদু, তুমি আমার মুখে মারলে বেটা, আর মুখে চুড়ে মারলে একটা নেতা। চুপ কর খাবা, চুপ কর। তোর দ্বারাই কিচ্ছু হবে না, সবই আমার ভাগ্য, সবই আমার কপাল। আমার যদি বয়স কম হতো না, তাহলে আমি বই লিখে দেখিয়ে দিতাম কেমন করে লিখতে হয়। যত সব পুরো ভাবু কথা কালে কিন্তু জানে না। এই তো আমি দেখছি আমার দাদু একটা মত তার, আর আমার বৌদিটা ভিতর নবী মে মালু, আর আমার দাদার বিদায় কত ওই মুখান্তি বাবুর লোকের আমার দাদার কুমতি দোকানটা ভেঙে দিয়েছে। আমি মুন্নিকে ভালোবেসে ফেলেছি, আমি এবার মুন্নিকে বিয়ে করতে চাই। ওই মুন্নিকে দেখতে দেখতে আমার বইটা নেকাতে হয়ে গেল। এইবার এই বইটা ওই ভুট্টার দোকানে বিক্রি করে দিয়ে আমি মুন্নির হাতে অনেক টাকা তুলে দেব। সেই টাকা দিয়ে আমার মুন্নি দুটো মুরগি পুষবে, আর সেই মুরগিতে ডিমের পর ডিম, ডিমের পর ডিম, ও পাটা পাট পাটা পাটা পাট করে ডিম পাইবে। আর সেই ডিমগুলো বাজারে বিক্রি করে আমি মুন্নির জন্য শাড়ি কিনবো, গয়না কিনবো, তারপর আমি বাবুর মতো আরাম করবো। মুন্নি আমার পা টিপবে, হাত টিপবে, তখন আমি ডিমের কখন যাবো, তখন আমি লিখবো। আবার এই কথা আমার দাদু মত তাই তার, আর আমার দাদর বেদয় কত, আর আমার বৌদিটা ভিতর। কি বললি খেপা? আমি লোভী মেয়ে মানুষ, হ্যাঁ? এই খুন্তি দিয়ে তোর জিপটা যদি আমি পেঁচিয়ে পেঁচিয়ে না কেটেছিলাম, তো আমার নাম আশালতাই নয়। আমি লিখবো আমার বৌদির নাম মাতা, দেখতে বিতন খাতা। কি বললি খেপা? পাড়ার লোকে বলে শুধু আশালতার মনটা নাকি বাবুই পাখি।
বাড়িতে। আজ যদি আমি মুখের ওপরে এই কথাগুলো তাকে আমি সব না বলতে পেরেছি, তো আমার নাম আশালতাই নয়। আশা, তুমি আজ আমার সঙ্গে একটা হিন্দি সিনেমা দেখতে যাবে। শুনেছি বইটা নাকি সেক্স ভায়োলেন্স আর নাচে গানে ঠাসা। তা আমাকে নিয়ে গিয়ে কি হবে? আমি নাকি আমার মনটা বাবুই পাখির বাসা, আমি নাকি লোভী মেয়ে মানুষ। তোমায় কে বলেছে আশা? কেন? তোমার ওই ভাই খেপা তপন। ও তপন, ও তো একটা পাগল। ওর কথা শুনে তুমি আমার উপর রাগ করে বসে আছো আশা। আমার সেই গুমটির দোকানটা ভেঙে দেওয়ার পর থেকে আমি একটা অপরিসীম কষ্টে ভুগছি। আরে আমার কথা শুনে তোমাকে আর এত কষ্ট পেতে হতো না। আরে এই যুগে সব পুরুষেরাই বইয়ের কথা শুনে, একমাত্র তুমি ছাড়া। এই তো এতদিন যদি তুমি আমার কথা শুনতে, তাহলে তুমি অনেক উন্নতি করতে পারতে। যেমন বইয়ের কথা শুনে উন্নতি করেছে তোমার ভাস্করদা। আমিও ভাস্কর্য থেকে অনেক বেশি উন্নতি করব। তা কি করে করবে? অন্ধকারের পথে পা দিয়ে। হ্যাঁ, কি বললে? নিজেকে আলোর জগৎ থেকে কালোর পৃথিবীতে ভাসিয়ে দিয়ে। কি বলছো তুমি? আমি একদম ঠিক বলছি আশা। আর অনেক কথা বলার বাকি আছে। মানুষের এদেশের শিক্ষা ব্যবস্থা যখন আমাকে ভালো থাকার প্রতিশ্রুতি দিতে পারলো না, তখন আমার সঙ্গে তোমাকে ওই অন্ধকারের পথে পা বাড়াতে হবে। তাই আজ তুমি আমার সঙ্গে একটা হিন্দি সিনেমা দেখতে যাবে। তোরা সিনেমা দেখতে না গিয়ে দুজনে যদি একবার ভাস্করের বাড়ি থেকে ঘুরে আসবো। তাদের সুখের সংসারে দুঃখের ছায়া কি না ফেললেই নয় দাদু? সুখী নয় রে স্বপন, সুখী নয়। ভাস্করটা সুখী নয়। আরে না, তোমার বৌদিটা হচ্ছে একটা পাগলি। পাগলি? পাগলি মানে সাংঘাতিক পাগলি। আমি নিজের চোখে ভাস্করের বাড়িতে গিয়ে দেখেছি। এই বউটা ভাস্করের জামার কলার ধরে হেজরা হেজরি করছে। দাদু, বৌদি কি সত্যিই পাগল? হ্যাঁ, এ কথা সত্যি রে সবর। ভাস্করদা হঠাৎ দেখে আমার স্ত্রী সঙ্গীতা আমার ভাইকে খুন করবে বলে একটা গলা টিপে ধরেছে। সর্বনাশ! ঈশ্বর, যাতে ওরা আমার বাড়িতে গিয়ে আসল ব্যাপারটা জানতে না পারে, সেই জন্য আমি মিথ্যে কথাটা বলতে বাধ্য হলাম। তুমি আমার অপরাধ নিও না দয়াময়। ছি 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 ছি। শুধু তাই নয় রে স্বপন, শুধু তাই নয়, দুজনের বয়সের কত তফাৎ। এই বলছে আপনি, এই বলছে তুমি। হ্যাঁ, আপনি এক কাজ করুন দাদু। হ্যাঁ? এই 500 টাকা দিন, 500 টাকা রেখে দিন। 500? হ্যাঁ বাবা, 500 টাকা। আমি রোজ এসে এমনি ভাবে টাকা দিয়ে যাব। তোমরা আমরা বাড়িতে গেলে সঙ্গীতার পাগলামিটা আরো বেড়ে যেতে পারে, বলা যায় না। হয়তো কামড়া কামড়ি করে রক্তারক্তি কাণ্ড বাঁধি বসতে পারে। দাদু মিষ্টি খাবে। সপন, বৌমা, আমি কিন্তু মাঝে মাঝে এসে এমনি করে টাকা দিয়ে যাব। এই যে বলি, কি বুঝলে গো? হ্যাঁ? আরে দাদু, তুমিও বা কি বুঝলে? নাচবো? ডাল মে কুছ কালা তোমাদের হাসির শব্দে আমার কানে তালা লেগে গেল। তোমরা মানুষের অসহায়তার সুযোগ নিয়ে কত ব্যঙ্গই না করতে পারো, কিন্তু ওসব করে তোমাদের কোনো লাভ হবে না। ভাস্করদাকে ছোট করে তোমরা বড় হতে চেও না। ভাস্করদা মানুষ। তাই তোমরা যদি অমানুষের মতো বড় হতে চাও, তাহলে একসঙ্গে আমার সঙ্গে তোমরা ওই অন্ধকারের পথে ঝাঁপিয়ে পড়ো। দাদু, সন্ধ্যের পুকুর যখন একবারে গেমে গেছে নাচবো, তখন ভাস্কর এবারে কাতলা মাছের মতো খাবি 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 খাবি। ভাস্করদা এসেছে। ভাস্করদা এসেছিলেন, পিছনের দরজা দিয়ে বেরিয়ে গেছেন। এত চেষ্টা করে ভাস্করদাকে ধরতে পারলাম না। আচ্ছা, ভাস্করদার ঠিকানাটা বলতে পারেন? তুমি কে? আমি ওনার সম্বন্ধী। মানে? উনি আমার জামাইবাবু। মানে আরে চিনতে পারছো না দাদু? আরে ইনি হলেন সঙ্গীতাদির ভাই। আপনারা আমার দিদিকে চিনলেন কি করে? সে কি গো, তোমার পাগলি দিদি যে আমার দুঃসম্পর্কের নাচবো। কি বললেন? আমার দিদি পাগলি? পাগলি মানে সাংঘাতিক পাগলি। আমি নিজের চোখে ভাস্করের বাড়িতে গিয়ে দেখে। আচ্ছা, আপনি কতদিন আগে আমার দিদিকে দেখেছেন? এই তো 2 দিন আগে। 2 দিন আগে? আচ্ছা বলুন তো, আমার দিদিকে দেখতে কেমন?
তোমার দিদি বেশ সুন্দরী। আর গায়ে একা গয়না কপালে দপদপ করছে সিঁদুরের টিপ। আর সিঁথিতে সিঁদুর। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার ঠিকই বলছেন, আমি অনেক দিন হলো আমার দিদিকে দেখিনি তো তাই। আচ্ছা জামাইবাবু ঠিকানা নিয়ে যাবেন না? জামাইবাবুর ঠিকানা নেওয়ার আগে আমি আমার দিদির কপাল ভাঙার ঠিকানাটা বাড়িতে পৌঁছে দিই, কারণ আমার জামাইবাবুর বাড়িতে আমার দিদি যে পাগল হয়ে আছে সে কথা আমার দাদা জানে না, বৌদি জানে না, ভাইপোও জানে না, এমনকি আমার দিদিও জানে না। না না মেজবাবু না, আমি তোমার কথা বিশ্বাস করি না। ওই তুমি পাগল হয়ে গেছো মেজবাবু। না রে না রে, পাড়ার লোকেরা তোমাকে মিথ্যে কথা বলেছে। না মিথ্যা নয়, জামাইবাবুর বাড়িতে যে মেয়েটা আছে সে বউ সেজে আছে এবং তার নামও সঙ্গীতা। সঙ্গীতা? হ্যাঁ পরান্দা। সেই ভদ্র মহিলার নামও সঙ্গীতা? তবে আর বলছি কি পরান্দা, ব্যাপারটার মধ্যে এমন এক রহস্য লুকিয়ে আছে যেটা তুমিও ধরতে পারছো না আর আমিও ধরতে পারছি না। হ্যাঁ শোনো শোনো মেজবাবু শোনো। বলো পরান্দা। আসল ব্যাপারটা কি সেটা জানার জন্য আগে তোমাকে জামাইবাবুর বাড়ি যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, তুমি কাল সকালে জামাইবাবুর বাড়ি পৌঁছে যাবে। সে তো যাবই পরান্দা, তার আগে আমাকে দেখে আসতে হবে আমার দিদি কেমন আছে ওই জামাইবাবুর বাড়িতে। পরান্দা তুমি বলতে পারবে ওই ব্যভিচারের লেখক সাগরের সঙ্গে আমার দিদির সম্পর্ক কোথায় পৌঁছেছে? অনেক অনেক দূর। তুমি বাধা দিতে পারছো না। কি করে পারবো মেজবাবু, আমি তো এ বাড়ি যাব। আমার ক্ষমতা কতটুকু তুমি বলতে আর পারো? শুনে রাখো পরান্দা, আমি আমার শেষ ক্ষমতা প্রয়োগ করে আমি দাদাকে ব্যভিচারের হাত থেকে ফিরিয়ে আনবো, দিদিকে ফিরিয়ে আনবো সর্বনাশা অন্ধকারের পথ থেকে। সুমিতার হাত থেকে মদের বোতল কেড়ে নিয়ে আবার আমি তার হাতে বই তুলে দেবো। তুমি শুধু দাদার মতো এই ভাইয়ের পাশে থেকে আমাকে একটু সাহায্য করো পরান্দা, আমাকে একটু সাহায্য করো। এখন নয় পরান্দা, বাকি কথা আমি পরে শুনবো। তার আগে আমাকে দেখে আসতে হবে আমার হতভাগিনী দিদি স্বামীর ঘরে যে ভদ্র মহিলা সঙ্গীতা নাম নিয়ে সিঁদুরে সিঁদুর পরে ভয়ঙ্কর নায়িকা সাজে বসে আছে, সেই মহিলাকে জামাইবাবুর সঙ্গে তার আসল সম্পর্ক কি? কি আমার পিসি পাগল হয়ে গেছে? এই জন্য সকাল থেকে আমি পিসিকে দেখতে পাচ্ছি না। সাগর কাকু, ও সাগর কাকু, লেখা বন্ধ করে তাড়াতাড়ি আমার কাছে এসো। কি হলো, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না? কারোর কথা শুনতে পাচ্ছে না রাজেশ, কারণ রাজেশের চোখ দুটো চলে গেছে গঙ্গা ফড়িংড়া মেঠো পথ ধরে সে গেই নদীর দিকে। ফিকে গেছে সূর্যের আলো, তখন বিবর্ণ বিষণ্ণ বেলা। ওই তো গাধি আসছে গায়ের ডাগর মেয়ে পদ্মা, তার ভিজে কাপড় ভেদ করে সদ্য স্নান করা শরীরে লাউ ডোগার মতো লতে ওঠা তার যৌবন। সাগর কাকু, পিসি আর তোমার সাথে বেড়াতে যাবে না। কেন, তোমার পিসির কি হয়েছে ডিউ? সবাই বলছে আমার পিসি নাকি পাগল হয়ে গেছে। সঙ্গীতা পাগল হয়ে গেছে? মোটেই না, সঙ্গীতা আমাকে পাগল করে দিয়েছে। না হলে আমি কি করে লিখছি এইসব অশ্লীল গল্পগুলো? কিন্তু রক্ষণশীল লেখক ভাস্কর ব্যানার্জি সে কি পাচ্ছে, তার বউ তাকে ছেড়ে পালিয়ে এসেছে। কোনো প্রকাশক তার বই ছাপতেই চাইতে চা, অথচ আমি তার বউকে নিয়েই। কি হলো মিস্টার সাগর রায়, হঠাৎ এত হাসি কেন? আপনাদের ভগ্নিপতি কাম লেখক মিস্টার ভাস্কর ব্যানার্জির চালাকির কথাটা শুনে। কথাটা কি? তিনি নাকি সকলকে বলে বেড়াচ্ছে সঙ্গীতা পাগল হয়ে গেছে। শুয়োরের বাচ্চা ভাস্কর ব্যানার্জি টিপস খেলছে টিপস, কিন্তু সে কি জানে আমার দাদা ওভারটেক্স খেলে তাকে একেবারে মিক্সচার বানিয়ে দেবে? যাক গেছে কথা। আপনি কি বলতে পারেন হেরোইন, পাত্তা, বাউন্স সুগার এগুলো কোথায় পাওয়া যায়? পুলিশকে জিজ্ঞাসা করলেই বলে দেবে। পুলিশ বলে দেবে? শিওর, কারণ ওরাই তো জানে কোন থেকে ওইসব মাল পাওয়া যায়। তা আপনি হঠাৎ ওইসব ছাইপাস খাবেন কেন? মদের নেশায় আমার ভেতরের আমিটাকে বধ করতে পারছে না বলে।
আপনার অস্থির হিয়াকে চিয়াস করতে একটু হেরোইন সেবন করে ফেলুন, তাতে আপনার ভেতরে আমি বাইরে আমি দুটো আমি একটা বাদামি স্বপ্নের সন্ধান পেয়ে যাবে। সাগর বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না যাসে, এই আসরে ইমন তুমি থাকো বন্ধু আমার পাশে। বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না যাসে, এই আসরে ইমন তুমি থাকো বন্ধু আমার পাশে, থাকো বন্ধু আমার পাশে, থাকো বন্ধু আমার পাশে। সে জানোয়ার আমার দিদিকে পাগল বলে চালাতে পারে, আমি তাকে পাগল করে চালিয়ে দেবো। আজকে ভাস্কর বলে কিনা আমার দিদি পাগল হয়ে গেছে। কে বলেছে রে সুমি? কথাটা তো কে বলেছে? কে আবার? তোর স্বামী। সে আমার কাছে স্বামী নয়, সে এখন আমার দাদার কায়দা করে দাগি আসামি। তা আসামিটাকে কাঠগড়ায় তুলতে গেলে সাক্ষীটা তো তোকেই দিতে হবে। দেবো। সাদা চোখে পারবি তো, নাকি আমার এই মদের বোতল থেকে 2 গ্লাস মাল মুখে ঢেলে নেবে? অমিত পরাক্রম অজিত বেখা ব্যানার্জির আধুনিক মন যে মেয়ে স্বামীকে আসামি সাজিয়ে পর পুরুষের দিকে এগিয়ে যায়, তার চরিত্রে লজ্জা বলে কি কোনো কথা থাকা উচিত? এই নবাব পুত্রের মতো একদম কথা বলবি না রে। দাদার কাছে আমি আমার ব্যভিচারের লাইসেন্সটা পেয়ে গেলেও আমি যে আমার অরিজিনাল স্বভাবটাকে পাল্টাতে পারছি না রে দিদি। তাই তো মাঝে মাঝে এই বুকের মধ্যে ফুসে ওঠে কামার সালার হাপড়। আমি তখন কাঁদতে কাঁদতে বলি, মনটা আমার নবাব সিরাজ, ভাগ্য মির্জাফর। মনটা আমার নবাব সিরাজ, ভাগ্য মির্জাফর, ভাগ্য